আমাদের খোকনস ফিল্ম চ্যানেলের সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। নিজের সব জামা কাপড় প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে ভরিয়ে রাখো। জ্যোতি ভ্রু কুঁচকে প্রশ্ন করলো, কেন মা? তোমার একরোখা জেদি স্বামী তো আবার মিনিটে মিনিটে ইচ্ছে বদলায়। কখন আবার এসে বলবে আজই ফিরে যাব, তখন তো আর সব গোছগাছ করা সম্ভব হবে না। কিন্তু মা, আমি কেন ব্যাগ গোছাবো? কারণ তুমিও সুমনের সঙ্গে ওইখানে যাচ্ছ। চমকে গেল জ্যোতি, বলল, আমি? আনোয়ারা বেগম উত্তরে বললেন, হ্যাঁ, নিজের স্বামীর সংসার এখনই বুঝে নেওয়ার সময়। দুজনে দুই প্রান্তে পড়ে থাকলে আর যাই হোক সংসার হয় না। নিজের ওই ছোট্ট সংসারটা নিজ হাতে সাজিয়ে নাও। কোনো সমস্যা হলে আমি আছি, আমাকে বললে আমি সব সমস্যার সমাধান করে দেব। এখন যাও, গুছিয়ে নাও সব। জ্যোতি সেখান থেকে প্রস্থান করলো। মনে মনে বলল, আমি ঠিক শুনেছি তো? আমি ওনার সঙ্গে যাব? আজ অনেকদিন পর মনের ভেতরে আনন্দ এবং ভালো লাগা কাজ করছে তার। হুট করেই একটি প্রশ্ন এলো মাথায়। গতকাল ফেরার পর থেকেই সবকিছু স্বপ্নের মতো লাগছে। আচ্ছা, ভাবি কি সত্যি সত্যি ভাইয়াকে বলে মায়ের সঙ্গে কথা বলেছে? এই জন্যই কি মা ওনাকে ডেকে এনেছেন? ভাবতে ভাবতেই ঘরে চলে এলো জ্যোতি। বিছানার খাবারের ট্রে রাখলো। শোভন খাচ্ছে আর মোবাইল টিপছে। জ্যোতি ইতস্তত করে বলল, আপনার মোবাইলটা একটু দিবেন, ভাবির সঙ্গে কথা বলতাম। শোভনের কপালে কয়েকটা ভাঁজ পড়ল। প্রশ্ন করল, তোমার মোবাইল কোথায়? আছে, কিন্তু রিচার্জ করা নেই। ও। জ্যোতির দিকে মোবাইল এগিয়ে দিল শোভন। জ্যোতি মোবাইল নিয়ে ব্যালকনিতে চলে এলো। নাম্বার মুখস্থ ছিল বিধায় কল দিল শম্পার নাম্বারে। একবার রিং হতেই কল রিসিভ হলো। অপর পাশ থেকে শম্পা প্রশ্ন করলো, হ্যালো, কে বলছেন? ভাবি, আমি জ্যোতি বলছি। শম্পার ঠোঁটের কোণে হাসি ফুটলো। প্রশ্ন করলো, এটা আবার কার নাম্বার? তোমাদের জামাইয়ের। সে ফিরলো কবে? গতকাল। ও। আচ্ছা ভাবি, তুমি কি ভাইয়াকে কিছু বলেছিলে? কি বলবো? ওনার সঙ্গে আমার যাওয়ার ব্যাপারে। তুই না বলতে নিষেধ করলি, তাই আর বলিনি। ও। আরো কিছুক্ষণ দুজনে কথা বলল। জ্যোতি নিজেই কল কেটে দিয়ে ঘরে এসে শোভনের দিকে মোবাইলটা এগিয়ে দিল। শোভনের নাস্তা করা শেষ, মুখে চিন্তার ছাপ। বসা থেকে উঠে ঘরের বাহিরে চলে গেল। জ্যোতি নিজেও নাস্তা করে নিল। তারপর শাশুড়ির নির্দেশ মতো নিজের কাপড় এবং প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে গোছাতে লাগলো। আবেদা বেগমের মা এসেছেন বাড়িতে। বয়স ওনার ৭২ ছুঁই ছুঁই। আবেদা বেগমের স্বামী রেজাউল খান নিজে গিয়ে ওনার শাশুড়িকে নিয়ে এসেছেন। বিলকিস খাতুন বসে আছে সোফায়। বাড়ির বউ নীরা ওনাকে আপ্যায়ন করতে ব্যস্ত হয়ে পড়েছে মুহূর্তেই। আনোয়ারা বেগম এসে বসলেন পাশে, শুধালেন, তা মা ওই কেমন আছেন? বিলকিস খাতুনের নিচের কপাটির দুটো দাঁত পড়ে গেছে। বয়সের ভারে চামড়া কুঁচকে গেছে। মাথায় হাতে গোনা কয়েকটি চুল বাদে বাকি সব চুল সাদা রং ধারণ করেছে। আনোয়ারা বেগমের প্রশ্নের উত্তরে হেসে বললেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। তা তোমরা কেমন আছো? আমরাও বেশ ভালো আছি। অন্ধকার ছাদে এসে দাঁড়িয়েছে শোভন। কাউকে বারবার ফোন করছে। মুখে বিরক্তি নিয়ে ফোন দিয়েই যাচ্ছে। বেশ কিছুক্ষণ বাদে কল রিসিভ হলো। শোভন রাগ নিয়ে চাপা স্বরে বলল, কল ধরতে এতক্ষণ লাগে? অপর পাশ থেকে উত্তর এলো, রাগ করিস না, মোবাইল সাইলেন্ট ছিল, আমিও অফিসে ছিলাম। কাজের সময় ফোন ধরলে বস কেমন করে জানিস তো। আচ্ছা শোনো, আমার জন্য একটা ফ্ল্যাটের ব্যবস্থা করে দিতে পারবি? হঠাৎ ফ্ল্যাট দিয়ে কী করবি? ফ্ল্যাটে মানুষ কি করে, থাকবো। তোকে তো অফিস থেকে থাকার জন্যই ব্যবস্থা করে দিয়েছে। ওখানে আর থাকবো না। আমি একা নই, আমার ওয়াইফও আমার সঙ্গে ফিরবে। এখন থেকে আমার সঙ্গেই থাকবে। তাই আর্জেন্ট তুই ভালো দেখে অফিস থেকে বাড়ি পর্যন্ত যাতায়াতের সুবিধা দেখে ফ্ল্যাট ভাড়া কর। আমি এসে টাকা দিয়ে দিব। এ তো ভালো খবর। টাকা নিয়ে সমস্যা নেই, তুই শুধু ভেবে নে কাজটি কমপ্লিট। এবার যেন শোভন হাঁপ ছেড়ে বাঁচল। কাজ শেষ করে হইচইয়ের শব্দে নিচে নেমে এলো জ্যোতি। বিলকিস খাতুনকে দেখে এগিয়ে এলো তাদের কাছে। জ্যোতি বিলকিস খাতুনকে প্রথম এবং শেষ যেদিন দেখেছিল সেদিন খানবাড়িতে নতুন বউ হয়ে এসেছিল, তার প্রথম দিন। জ্যোতিকে দেখে ভ্রু কুঁচকে নিলেন বিলকিস খাতুন। বললেন, ও শোভনের বউ না? আবেদা বেগম বললেন, হ্যাঁ মা, এত তাড়াতাড়ি মুখ ভুলে গেলে? মুখ ভুলবো কেন, আগের থেকে চেহারা পরিবর্তন হয়েছে।
তার ওপর সে যে বিয়ের সময় দেখেছিলাম, এর মাঝে তো আর দেখাই হয়নি। তার নাতি বউ কেমন আছো? জ্যোতি হেসে উত্তর দিল। আলহামদুলিল্লাহ ভালো। আপনি? কথাটির উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করলেন না বিলকিস খাতুন। কপাল কুঁচকে সবার মধ্যেই উটকো একটি কথা বলে ফেললেন। তা ছোট বউয়ের পোলাপাইন তো দেখি হাঁটা শিখে গেছে, কিন্তু বড় বউয়ের খবর কি? বাচ্চা কাচ্চা হয় না কেন? বউয়ের কি কোনো সমস্যা আছে নাকি? বিলকিস খাতুনের এমন একটি কথায় চমকে গেল উপস্থিত সবাই। অপ্রস্তুত হয়ে গেল জ্যোতি, মলিন হয়ে গেল মুখখানা। এমন একটি কথার কি উত্তর দিবে বুঝতে পারছে না। আনোয়ারা বেগমের মুখেও আধার নেমে এসেছে। দোতলার বারান্দা থেকে হলঘর সম্পূর্ণ দেখা যায়। ছাদ থেকে নেমে ঘরে যাওয়ার সময় নিচে দৃষ্টি পড়ে শোভনের। নিচে সবার ভিড় দেখে একটু দাঁড়িয়েছিল সে। পুরো কথাটাই তার কান পর্যন্ত গেল। মেজাজ বিগড়ে গেল সঙ্গে সঙ্গে। ইচ্ছে করল নিচে গিয়ে বিলকিস খাতুনের উদ্দেশ্যে করা কয়েকটা কথা বলে আসতে। কারো কাছ থেকে কোনো উত্তর না পেয়ে বিলকিস খাতুন জ্যোতির দিকে মাথা তুলে তাকালেন। এবার সরাসরি তার উদ্দেশ্যেই প্রশ্ন করলেন। কি গো নাতি বউ, তোমার কি কোনো সমস্যা আছে? জ্যোতি আরো লজ্জায় পড়ে গেল। ইচ্ছে করছে এক দৌড়ে এখান থেকে চলে যেতে, কিন্তু পারছে না। শেষে আর চোখে শাশুড়ির দিকে তাকালো। আনোয়ারা বেগম নিজেকে স্বাভাবিক করে হেসে উত্তর দিলেন। আমাদের দায়িত্ব ছিল ছেলেকে ভালো একটি মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার। সেই দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করেছি। এখন ওদের বাচ্চা কাচ্চা হবে কি হবে না, ওরা বাচ্চা কাচ্চা কবে নিবে, এটা ওদের ব্যক্তিগত ব্যাপার। অন্যের ব্যক্তিগত ব্যাপার নিয়ে কথা বললে কি আমাদের কোনো লাভ আছে মামুই? বিলকিস খাতুনের হাস্যোজ্জ্বল মুখে আধার ঘনিয়ে এলো। দৃষ্টি সরিয়ে নিলেন। আনোয়ারা বেগম মুখে হাসি রেখেই জ্যোতির উদ্দেশ্যে বললেন। বড় বউ রান্নাঘরে যাও, গিয়ে জায়দের সাহায্য করো। জ্যোতি মাথা নাড়িয়ে শাশুড়ির আদেশ পালনের জন্য রান্নাঘরে চলে গেল। মায়ের প্রতিবাদের ধরন পছন্দ হলো শোভনের। সেও ঘরে চলে গেল। বিলকিস খাতুন এ বাড়িতে এসেছেন মেয়ের কাছে কিছুদিন থাকার জন্য। পেরিয়ে গেল একটি দিন। রোজকার মতো মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে বাড়ি ফিরল শোভন। ঘরের সামনেই দেখা হয়ে গেল জ্যোতির সঙ্গে। সে তার গম্ভীর কণ্ঠে জ্যোতির উদ্দেশ্যে আদেশের সুরে বলল। আমার অফিসের ছুটি শেষের দিকে, আজই আমি ফিরে যাচ্ছি। আমার সঙ্গে যেতে চাইলে আধ ঘন্টার মধ্যে তৈরি হয়ে নাও। শোভনের কথায় অবাক হলো জ্যোতি। হুট করে এসে এমন একটি গুরুত্বপূর্ণ কথা কি কেউ এভাবে বলে? রাতে বললেও তো হতো নাকি? মনের কথাটা প্রকাশ করার আগেই জ্যোতিকে পাশ কাটিয়ে ঘরে ঢুকে গেল শোভন। টাওয়ালটা গলায় ঝুলিয়ে বাথরুমে ঢুকে গেল। কি করবে বুঝতে পারছে না জ্যোতি। শাশুড়ির নির্দেশ মতো গতকালই তো ব্যাগ গুছিয়ে নিয়েছে। কোমরে হাত দিয়ে এসব ভাবতেই ব্যস্ত সে। কিছুক্ষণ বাদে পেছন থেকে শোভন বলল। এখন এইভাবে দাঁড়িয়ে আছো কেন? যাওয়ার কি ইচ্ছে নেই? ভরকে গেল জ্যোতি। এত তাড়াতাড়ি লোকটার গোসল শেষ? কাঁধে ঝোলানো টাওয়ালটা দিয়ে মাথা মুছতে মুছতে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো শোভন। বলল। 10:30টায় ট্রেন ছাড়বে। কারোর জন্য নিশ্চয়ই ট্রেন বসে থাকবে না। এখন 7:30 বাজে, যেতেও তো খানিকটা সময় লাগবে নাকি? শোভন একটু থেমে আবারও বলল। সবার কাছ থেকে বিদায় নিতে নিতেও তো ঘন্টা পার করে দেবে, তাই হাঁ করে তাকিয়ে না থেকে তৈরি হয়ে এসো। জ্যোতি আর দাঁড়ালো না। আলমারি থেকে কাপড় নিয়ে বাথরুমে চলে গেল তৈরি হতে। বৈবাহিক জীবনের 1 বছরের মধ্যে এই প্রথম শোভন এত কথা বলল জ্যোতির সঙ্গে। অথচ এতদিন প্রয়োজনে বাধ্য হয়ে হ্যাঁ না ছাড়া কোনো কথা হয়নি তাদের মধ্যে। জ্যোতি অনেক চেষ্টা করেছে আগ বাড়িয়ে কথা বলতে, চেষ্টা করেছে সম্পর্কটাকে অন্য সব দম্পতিদের মতো স্বাভাবিক করতে, কিন্তু শোভন সেই সুযোগটা তাকে দেয়নি। কিছুটা সময় নিয়ে পোশাক বদলে বের হলো জ্যোতি। ঘরে এসে শোভনের দেখা পেল না। আনোয়ারা বেগমের সঙ্গে দেখা করতে চলে গেল। বারান্দায় দাঁড়িয়ে আছে শোভন, দৃষ্টি আকাশের দিকে। কোনো কিছু নিয়ে গভীর ভাবনায় আচ্ছন্ন সে। বাইরে থেকে দেখে যে কেউ বলে দিতে পারবে এই 29 বছরের পুরুষটির ভেতরে গভীর কিছু লুকিয়ে আছে, যা সে সকলের সামনে প্রকাশ করতে অনিচ্ছুক। এ সময় পুত্রবধূকে নিজের ঘরে দেখে কিছুটা অবাক হলেন আনোয়ারা বেগম। শুধালেন। কিছু বলবি? মা, বলো। আপনার ছেলে বলছে আজই নাকি ফিরে যাবে, আমাকেও তৈরি হতে বলেছে। আনোয়ারা বেগম পা থেকে মাথা পর্যন্ত জ্যোতিকে পর্যবেক্ষণ করলেন। বললেন। জানতাম হুট করে এমন একটি সিদ্ধান্ত চাপিয়ে দিবে। যাই হোক, ব্যাগপত্র তো সব গোছানোই আছে, এবার নিজে গিয়ে তৈরি হয়ে নাও। জ্যোতি ঘোমটা টেনে উত্তরে বলল। আমি তৈরি মা। ভ্রুযুগল কুঁচকে নিলেন আনোয়ারা বেগম। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন। এভাবে এতটা পথ যাবে নাকি?
এর উপরে বোরকা আর হিজাব পরে এসো। জ্যোতির হাস্যোজ্জ্বল মুখখানায় মলিনতা ভর করল। আনোয়ারা বেগম বুঝতে পারলেন পুত্রবধূর মন খারাপ হয়েছে। বললেন, পর্দা নারীদের জন্য ফরজ, শুধু নামাজ পড়লে তো হবে না, নামাজের পাশাপাশি পর্দা করতে চলা উচিত। পর্দা হচ্ছে বদলোকের নজর থেকে বাঁচার প্রধান অস্ত্র, তাই বাইরে বের হওয়ার আগে বোরকা পরলে ক্ষতি কি? মা, আসছি আমি। ভাইয়ের বাড়িতে গেলে অথবা কোথাও গেলে বোরকা পরেই বের হয় জ্যোতি। আজ হঠাৎ করেই তার নর্মাল কাপড়ে বের হতে ইচ্ছে হলো। ভাবি যখন ভাইয়ের সঙ্গে কোথাও যেত তখন শাড়ি পরে সাজগোজ করেই বের হতো। কথাটা মনে হতেই জ্যোতিরও ইচ্ছে জাগলো, কিন্তু শাড়ি পরা তার কাছে বেশ বাড়াবাড়ি মনে হলো। আবারও ঘরে এলো জ্যোতি। পরনের পোশাকের উপরই বোরকা পরে হিজাব পরে নিল। শোভন তাড়া দিয়ে বলল, তৈরি হওয়া শেষ হলে তাড়াতাড়ি চলো, গাড়ি দাঁড়িয়ে আছে নিচে। জ্যোতি মাথা নাড়ালো। কাপড়ের ব্যাগটা নিজের হাতে নিয়ে বের হওয়ার জন্য পা বাড়ালো। তৎক্ষণাৎ তার হাত থেকে ব্যাগটি নিয়ে নিল শোভন। কড়া গলায় বলল, ব্যাগটা অনেক ভারী, নিচ পর্যন্ত তুমি বয়ে নিয়ে যেতে পারবে না। জ্যোতির ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল স্বামীর এই ছোট্ট একটি যত্নে। বড় বড় পা ফেলে শোভন নিচে চলে গেল। কারো সঙ্গে কথা বলার প্রয়োজন মনে করল না। সদর দরজা পেরিয়ে এগিয়ে এলেন আনোয়ারা বেগম। ছেলের উদ্দেশ্যে বললেন, যদিও তোমার উপর আমার ভরসা আছে, আমি জানি তুমি দায়িত্ববান একটা ছেলে, তবুও বলছি জ্যোতি কিন্তু এখন থেকে তোমার দায়িত্বে। স্ত্রীর খেয়াল রেখো। ও হয়তো সবকিছু মুখ ফুটে বলতে পারবে না তোমায়, তাই তোমাকে সব বুঝে নিতে হবে। কখনো কষ্ট দিও না নিজের স্ত্রীকে। চেষ্টা করব সব দায়িত্ব সঠিকভাবে পালন করার। আসি তাহলে, আসসালামু আলাইকুম। আনোয়ারা বেগম সন্তুষ্ট হয়ে সালামের জবাব নিলেন। ওয়ালাইকুম সালাম। সকলের কাছ থেকে বিদায় নিয়ে যদিও গাড়িতে উঠে বসল। গাড়ি ছুটে চলল এক নতুন গন্তব্যের দিকে। কাজ নামানো জানালা দিয়ে পেছনে রেখে আসা পরিচিত মুখ এবং স্থান দেখতে লাগলো জ্যোতি। একসময় অদৃশ্য হয়ে গেল সব। দোতলার বারান্দা থেকে সবার আড়ালে পুত্র এবং পুত্রবধূকে মনে মনে বিদায় জানালেন রাউফুন খান। আলগোছে বাম হাতের উল্টো পাশ দিয়ে চোখ মুছে নিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। তারপর চলে গেলেন ঘরে। স্টেশনে অনেক ভিড়। সবেমাত্র ট্রেন এসে থেমেছে। একজন আরেকজনকে ঠেলে ঠুলে ধাক্কা দিয়ে ট্রেনে ওঠার প্রতিযোগিতা চলছে। গাড়ি ভাড়া মিটিয়ে জ্যোতিকে নিয়ে স্টেশনের ভেতরে ঢুকল শোভন। আগ্রহ ভরা দৃষ্টিতে চারপাশের দৃশ্য অবলোকন করছে জ্যোতি। এটাই তার জীবনের প্রথম ট্রেন ভ্রমণ হতে চলেছে। ট্রেন দিয়ে যাতায়াত করে বেড়াতে যাওয়ার মতো কোনো আত্মীয় স্বজন কোনো কালেই জ্যোতিদের ছিল না। ভিড়ের মধ্যেই কেউ শক্ত করে জ্যোতির হাত ধরল। ভেতরে এক অচেনা কম্পন অনুভব হলো। পাশ ফিরে তাকাতেই শোভনকে দেখতে পেল। শোভনই তার হাতটি ধরেছে। শোভন জ্যোতির উদ্দেশ্যে বলল, আমার সঙ্গে সঙ্গে এসো, হাত যেন না ছুটে আমার থেকে। এই ভিড়ের মধ্যে হারিয়ে গেলে খুঁজে পাওয়া তো যাবেই না, এমনকি ট্রেনেও মিস হয়ে যাবে।